এই সরকার টিকবে না। ফলে বাংলাদেশ আর একটা অন্তর্বর্তী সরকারের মতো একটা অন্তর্বর্তী নির্বাচনের জন্য মুখে দাঁড়িয়ে আছে। আর একটা নির্বাচন হবে, সেটাও বছর খানেকের মধ্যেই হয়ে যেতে পারে। এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না, তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর, বাংলাদেশে থাকার কোনো উপায় নেই। হয়তোবা 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই। এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না। তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তারা যে নির্দেশনা দিয়েছেন এবং আওয়ামী লীগের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এটা আমরা বিএনপির ক্ষেত্রেও দেখি। মানে বিএনপি আওয়ামী লীগ তাদের বড় একটা শক্তির জায়গা হচ্ছে তাদের বিশাল একটা সমর্থক গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগ, নৌকা, তারপর তাদের দলীয় নেতৃত্বের বাইরে তারা চিন্তা করেন। আর এটার সাথে নিরাপত্তার একটা ইস্যুও কিন্তু জড়িত। কারণ কেউ যদি ভোট দিতে যান, ভোট দিতে যাওয়ার পরে তার যদি ব্যক্তিগত মানে শারীরিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ঝুঁকি নিয়ে কিন্তু কেউ আপনার নির্বাচনে যাবেন না। এবং সেইটার মধ্য দিয়ে কিন্তু আমরা জানি এবারে বিষয়টা আমরা দেখছি অনেকটাই ভিন্ন, জাস্ট বিপরীত। বরং ভোট কেন্দ্রে না গেলে আওয়ামী লীগের ভোটাররা অনেকেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বা তারা আশঙ্কার মধ্যে আছেন যে ভোট দিতে না গেলে তাদেরকে নোটিশ করে রাখা হবে, বিশেষ করে হিন্দু ভোটাররা। তো তারা সেই জায়গা থেকে, আমি পার্সোনাল জায়গা থেকে কথা বলেছি অনেকের সাথে, তারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে। কারণ ভোট না দিতে গেলে তাদেরকে যে নোটিশ করে রাখা হচ্ছে, পরবর্তী তাদেরকে যে কোনো ধরনের খেসারত দিতে হতে পারে, যে কোনো ভাবে শারীরিক লাঞ্ছনা থেকে শুরু করে যে কোনো ধরনের খেসারত দিতে হতে পারে। এই ধরনের আশঙ্কার মধ্যে তারা রয়েছেন। কিন্তু এটার আরেকটা দিক কি আপনি বিবেচনা করছেন যে আওয়ামী লীগ সমর্থক যে সমস্ত ভোট, তারা যদি ভোট কেন্দ্রে গিয়ে সংসদ নির্বাচনে কাউকে ভোট না দিয়ে শুধুমাত্র ওই যে আপনার গণভোটে যেটা, সেখানে যদি না ভোট দেন, আওয়ামী লীগের যে বিশাল সমর্থক গোষ্ঠী তারা ভোট কেন্দ্রে গিয়ে সেখানে তো গোপন ব্যালট, সেখানে কি করছে সেটা তো আর আপনি দেখতে পাচ্ছেন না। তারা যদি সেখানে গিয়ে সংসদ নির্বাচনে কাউকে দিলেন, কিংবা তার পছন্দের বিএনপি কে দিলেন, কিংবা উদারপন্থী কাউকে দিলেন, কিন্তু আপনার গণভোটে না দিলেন। এবং আমরা জানি যে গণভোটে এখন যে মেকানিজম ইলেকশন কমিশন এবং সরকার করেছে, তারা যে কোনো মূল্যে হা ভোটকে জিতিয়ে নিয়ে আসবে। কিন্তু না ভোট যদি অনেক বেশি পড়ে যায়, তো সেইটাকে আপনার নস্যাৎ করাও তো তাদের জন্য একটা কঠিন বিষয় হয়ে যাবে। আপনি কি সেই বিষয়টা বুঝতে পারছেন না? এবং অনেক আপনার বিভিন্ন জায়গাতে আপনি যেমন কথা বলেছেন, আমিও কথা বলেছি। আমাদের প্রফেশনাল বিভিন্ন গ্রুপ, বিশেষ করে শহরাঞ্চলে, শহরাঞ্চলের বাস্তবতা একরকম, গ্রামাঞ্চলের বাস্তবতা আর একরকম। আবার যে সমস্ত জায়গাতে নিরঙ্কুশভাবে জামাত, তার বাস্তবতা একরকম। যে সমস্ত জায়গাতে আপনার নিরঙ্কুশভাবে বিএনপি, তাদের বাস্তবতা অন্যরকম। আবার আপনি দক্ষিণাঞ্চলের অনেকগুলো জায়গা, গোপালগঞ্জ, ফরিদপুর, তারপর বরিশাল, কোথাও কোথাও কিন্তু আওয়ামী লীগের নিরঙ্কুশ, আপনি হয়তোবা তারা নানা কারণে নেতৃত্ব তারা পালিয়ে বেড়াচ্ছে কিংবা দেশের বাইরে চলে গিয়েছে, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী কিন্তু বিশাল। সেই সমস্ত জায়গার বাস্তবতা কিন্তু একরকম না। এবং আমি যে কথাটা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তার পরবর্তী প্রথম ক্যাটাগরিতে আমি যেটা বলেছি যে আওয়ামী লীগের নীতিনিষ্ঠ যে সমস্ত সমর্থক গোষ্ঠী। এরপরে যেটা এসছে সে বিএনপিতে যারা ভোট দিতে চান। কারণ আওয়ামী লীগের সবার মধ্যে তো আপনি ওই দৃঢ়তা পাবেন না যে আওয়ামী লীগ সমর্থন করে, ঠিক আছে, কিন্তু তারপরেও 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় তারা নানা রকম ভাবে চিন্তা করছে যে আওয়ামী লীগ যেহেতু নেই, সেহেতু জামাত যেন ক্ষমতায় চলে না আসে। এরকম একটা বিবেচনা থেকে অনেকে কিন্তু বিএনপি কে ভোট দেবেন। আবার ভিন্ন বাস্তবতাও আছে। আওয়ামী লীগ অনেকে আবার জামাতকেও ভোট দেবে এমনটা শোনা যাচ্ছে। তার কারণ গত 18 মাসে বিএনপি নেতা কর্মীদের মাধ্যমে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, মব ভায়োলেন্সের শিকার হয়েছে, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছে, ভাঙচুর করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে যেটি বাস্তবতা, 5 আগস্টের পর কোন কোন এলাকায় জামাতের নেতা কর্মীরা আবার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপির এই ধরনের অ্যাক্টিভিটিস এর বিরুদ্ধে, এবং সেই কৃতজ্ঞতা বশত ওই নির্যাতনের শিকার আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের কেউ কেউ আবার জামাতকেও ভোট দিতে চান। মানে বিষয়টা হয়েছে এরকম যে আওয়ামী লীগের যারা সমর্থক, 100% সমর্থক, আপনি তাদের সবাইকে নিয়ে বলতে পারবেন না যে তারা ভোট বয়কট করবে। হ্যাঁ, কারণ এইটা আপনার স্থানের বাস্তবতা আছে, ব্যক্তি বাস্তবতা আছে, তারপর রাজনৈতিক বাস্তবতা আছে। সেই জন্য আমি বলছিলাম যে আওয়ামী লীগের একটা বড় অংশ
সেটা 60%, 65%, 70% হতে পারে। হ্যাঁ, আর বাকি কিছু হয়তো বা নৌকাতে দেবেন, কিছু হয়তো বা বিএনপি কে দেবেন, কিছু জামায়াতকে দেবেন, কিছু বামপন্থী দলকেও দিতে পারেন, কিংবা অন্য ধর্মপন্থী দলকেও দিতে পারেন। যেমন আপনার এটা নিয়ে তো বেশ আলোচনা হয়েছে যে আপনার কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ, তারা সম্প্রতি যে একটা জরিপ, মানে মতামত জরিপ করেছেন, সেখানে তারা দেখিয়েছেন যে আওয়ামী লীগের যারা আপনার ভোটার, তাদের ভিতরে 48.2% তারা বিএনপি কে ভোট দিতে চান। আবার তারা আরেকটা দেখিয়েছেন যে আওয়ামী লীগের যারা ভোটার, তারা জামায়াতকে ভোট দিতে চান, তাদের শতাংশ হচ্ছে 29.9। এবং সেই জন্য আমি বলছি যে মোটামুটি আমাদের একটা আপনি যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো মানে আমি একটা বাক্যে বলতে পারবো না যে আওয়ামী লীগের সবাই ভোট বয়কট করবেন, একটা বাক্যে বলতে পারবো না যে সবাই বিএনপি কে ভোট দেবেন, সবাই জামাতকে ভোট দেবেন, কিংবা সবাই এটা করবেন। কারণ আপনার 5ই আগস্টের পরে নানা রকম বাস্তবতা হয়েছে। আপনার ক্ষেত্রে একটা বাস্তবতা হয়েছে, আমার ক্ষেত্রে আরেকটা বাস্তবতা হয়েছে, তারপর মিস্টার এক্স এর ক্ষেত্রে একটা বাস্তবতা হয়েছে, মিস্টার ওয়াই এর ক্ষেত্রে একটা বাস্তবতা হয়েছে। আমি বলছি না যে মানে আপনি হয়তো বা বিএনপি কে দেবেন, আমি হয়তো বা বাম দলকে দেব, আমি কথার কথা বলছি যে ভোটারের বাস্তবতা কিন্তু নানা রকম হয়েছে। এখন যারা বিএনপি সমর্থন করেন, তারা তো দেখছেন বিএনপি প্রার্থী আছে, সুতরাং সে ধানের শীষে ভোট দিতে তার সমস্যা নেই। যে জামায়াতের প্রার্থী, সে তো তার প্রার্থীকে ভোট দিতে সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সমর্থক এবং দোদুল্যমান সমর্থক, কারণ অনেক দোদুল্যমান সমর্থক যারা মোটামুটি 5ই আগস্টের আগে পরে তারা আওয়ামী বিরোধী ভোট দিতেন, সেটা বিএনপিতে হোক, জামাতে হোক, কিংবা অন্য কোনো দলকে হোক, ওই দোদুল্যমান ভোটার তারাও কিন্তু এখন এই মানে উগ্রবাদী শক্তি কিংবা জামাত এদেরকে ভোট দেবে না। হ্যাঁ, শিক্ষিত মানে সচেতন দোদুল্যমান ভোটার যারা দেখছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা সংকটের মুখে, তারা কিন্তু, আমি কিন্তু কয়েকজন ইউটিউবার, হ্যাঁ, যারা মোটামুটি নিরপেক্ষ, তাদেরকে দেখছি যে তারা কিন্তু এই বিষয়ে তারা কিন্তু কথা বলছেন। তারা বলছেন, এরকম ভাবে বলছেন যে আমি নিজে কোনো দল করি না, কিন্তু বাংলাদেশের এমন একটা সংকটের মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমাকে পক্ষ নিতেই হবে। পক্ষটা হচ্ছে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে। যারা বাংলাদেশের বিপক্ষে তাদেরকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না। সেই জন্য বলছি যে আপনার ওভারঅল মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি আসছে, ঠিক আছে, যেহেতু নির্বাচনী মাঠে বিএনপি এবং জামাতে ইসলামী প্রতিদ্বন্দ্বিতা অবস্থা আছেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে টোটাল ভোটের প্রক্রিয়াকেই রাষ্ট্রের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে একটি অবস্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং বলছে যে যদি বাংলাদেশ বাঁচাতে চান তাহলে নির্বাচনী কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া একেবারেই উচিত হবে না, এমন আহ্বান তারা জানাচ্ছে। আমি তো মনে করি যে মানে আওয়ামী লীগ নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব, দে হ্যাভ টেকেন ভেরি কারেক্ট ডিসিশন। না, আমি নিজে চারপাশের যে রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক বাস্তবতা, পুরো বাংলাদেশের ভেতরে আপনার ইউনূস সাহেব এবং তার সমর্থক এনসিপি এবং জামাতে ইসলাম, তারা রাজনীতি এবং রাজনৈতিক সংস্কারকে প্রধান এজেন্ডা করেছে। এবং তারা কোথায় বন্দর দিতে হবে, কোথায় করিডোর দিতে হবে, কোথায় কার সাথে কি বাণিজ্য চুক্তি করতে হবে, দেশের স্বার্থকে বাদ দিয়ে, এইটা তাদের মূল এজেন্ডা। কিন্তু দেশের ভেতরে যে চাকরি বাকরি নাই, দেশের ভিতরে যে শিক্ষার অবস্থা খারাপ, দেশের ভিতরে কোনো ইনভেস্টমেন্ট নাই, দেশের ভিতরে দ্রব্যমূল্য পরিস্থিতি খারাপ, প্রত্যেকটা জায়গা ভেঙে পড়েছে। হ্যাঁ, সুতরাং এই যে আপনার এইরকম একটা পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে আপনার মানুষ সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিন্তু আপনার ভোটটা দেবে। এবং সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের যারা সমর্থক, মানে আপনার আওয়ামী লীগের যারা মানে সর্বোচ্চ নেতৃত্ব, তারা চিন্তা করেছেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে অবস্থা খারাপ, এবং এই নির্বাচন যদি হয়, কারণ এখনো পর্যন্ত একটা শঙ্কা আছে যে যারা উগ্রবাদী বাংলাদেশ বিরোধী শক্তি, তারা পরাশক্তির সহযোগিতায় তারা এখানে ক্ষমতা দখল করতে চায়। যদি তারা দেখে যে এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে তারাই নির্বাচনটা ভণ্ডুল করে দেবে। এবং আমরা সেটা দেখেছি যে ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের একটা মুভ ছিল যে এই সরকারকে বাতিল করে বিপ্লবী সরকার গঠন করবে। আবার এই নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির স্ত্রী সম্প্রতি যে যমুনাতে এবং পে কমিশনের বাস্তবায়ন দাবিতে আপনার সরকারি কর্মচারীরা তারা যমুনাকে ঘেরাও করেছে। এইটাও কিন্তু আর একটা মুভ। সুতরাং এই যে এটার মধ্য দিয়ে তারা যখন দেখবে যে কোনোভাবেই তারা এই সরকারের প্রভাব কাজে লাগিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা কোনোভাবেই নির্বাচনে আসতে পারছে না, তখন তারা বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয়ও,
যদি আপনার নির্বাচন মানে সরকার গঠন করুক, তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি, তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা, সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা, তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, তারপরে বেকারত্ব, কোনো নতুন চাকরি বাকরি নাই, প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কঠিন হবে। এবং যার প্রেক্ষিতে 1 বছর 2 বছর 3 বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন, মানে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতরেও কিন্তু নতুন একটা চিন্তা এসছে এবং আওয়ামী লীগের সমর্থন কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা চিন্তা করছেন যে এই ইউনূস সাহেবের যে এটা তার যে শাসক, তার যে এই ইলেকশন রেফারেন্ডাম, প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ। তারা যে জুলাই চার্টার করেছে সেটা তো বিএনপি ওইটার একটা বড় স্টেক হোল্ডার ছিল। তারা তো বলে দিল যে এটা জাতির সাথে একটা বড় প্রতারণা। তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে। এবং এই সর্বোচ্চ লোকজন, ডক্টর ইউনূস, নোবেল লরিয়েট, আলী রিয়াজ, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ান একজন বুদ্ধিজীবী, তারা এরকম প্রকাশ্যে আপনার প্রতারণা করে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন ইউএস এর কাছ থেকে যে বাংলাদেশকে এই করতে হবে। এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার মুক্তিযুদ্ধ, সংবিধান, সেগুলোকেও আপনার বাতিল করে দেওয়া করেছে। সেই জিনিসটাকে আমার মনে হয় যে মানুষ কোনোভাবে ভালো হিসেবে নেবে না। এবং আওয়ামী লীগ নেতৃত্ব সেটাকে বিবেচনায় নিয়ে তারা দেখছেন যে অদূর ভবিষ্যতে একটা চমৎকার একটা সুটেবল বাস্তবতা আসবে এবং সেখানে নির্বাচনও হবে এবং সেটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসবে। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা হয়তো বাস্তবতার একটা ভিন্ন জায়গা থেকে কাউকে ভোট কেন্দ্রে যেতে হবে, কিন্তু কারাগারে যারা রয়েছেন, ভিআইপি কারাবন্দী, যেমন সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারা কেন পোস্টাল ব্যালটে সিল মারলেন অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিলেন? কেন তারা আগে নিবন্ধিত হলেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য? আমরা সাধারণ মানুষের বা যে ফ্লোটিং ভোটার অথবা আওয়ামী লীগ যারা কর্মী সমর্থক যারা ভোটার রয়েছেন তাদের নিয়ে বিশ্লেষণের জায়গাটি অনেক জায়গা থেকে করতে পারি, কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত দিলেন যেমন গণমাধ্যমে এসেছে যে তারা ভোট করেছেন? আমি আসলে এই খবরের যে সত্যতা সেটা নিয়ে আমি নিশ্চিত যে তারা আদৌ অ্যাপ্লিকেশন করেছেন কিনা, আদৌ ভোট দিবেন কিনা। একটা হতে পারে যে আমরা তো নিজেরা, আপনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম, সেখানে যোগাযোগের যে ব্যবস্থা, আপনার একটা মাত্র পত্রিকা দেয়া হয়, আমরা সেই পত্রিকা আবার কখনো কখনো বন্ধ থাকে এবং বাইরের জগতের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। সুতরাং যারা ওখানে আছেন তারা হয়তোবা ওই দলীয় যে ইনস্ট্রাকশন সেটা হয়তোবা তারা পান না, কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে, আমি জানি না কে কোন ভোট দেবেন, সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা। কিন্তু তারা যেহেতু মিথ্যা মামলায়, আমি সবার কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে আপনার আসাদুজ্জামান নূরকে চিনি, তার সাথে ছিলাম, তারপরে তৌফিক ইলাহি চৌধুরীকে চিনি, তার সাথে ছিলাম, তারপর অধ্যাপক আবুল বারকাতকে চিনি, তার সাথে ছিলাম, তারপরে আপনার ব্যারিস্টার মেহেদী, সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার সাথে ছিলাম। এদের প্রত্যেকেই মিথ্যা মামলা দিয়ে 15 মাসের বেশি আপনার জেলে আপনার রাখা হয়েছে, যেটা আপনার মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং তাদেরকে জামিনও দেয়া হচ্ছে। বাংলাদেশে এইরকম পরিস্থিতি কখনোই ছিল যে এরকম একটা লেজেন্ডারি ফিগার যারা নানাভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক কিংবা আপনার অন্যান্য ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছেন, তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস রাখা হয়। এখন তাদের সাথে তো আমি জানি তারা তো কোনোভাবেই কারণ এই সরকারের তো প্রত্যেকটা কাজই প্রশ্নবিদ্ধ, এবং তারা তো এই ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তাদের নামে যেগুলো ছড়ানো হচ্ছে আমি জানি না সেটা কতটুকু সত্যি। এবং আমি নিজে 28 নভেম্বর যখন মুক্তি পেয়েছি, আমাকে কারাগার থেকে আমার যে আমি দুটো ডায়েরি লিখেছিলাম, আপনার সেই ডায়েরি দুটো তারা ইললিগালি সিজ করে রেখে দিয়েছে। কোন ইউনুসের দেশে আমরা বাস করছি যে আমার দুটো যে ডায়েরি, সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী আমার যে চিন্তা করার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, আমার লেখার স্বাধীনতা, সবকিছু নিশ্চিত করা হয়েছে, কিন্তু তারা সেই দুটো ডায়েরি রেখে দিলেন। এখন কোন দেশে আমরা বাস করছি? হ্যাঁ, এবং সেটার জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি, সেটা আমার ডায়েরিটা দেওয়া হয় কিনা। এবং আপনি জানেন যে আমাদের দেশের অনেক উল্লেখযোগ্য বই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর শহীদুল্লাহ কায়সার, তারপর অনেক মহিউদ্দিন খান আলমগীর, অনেক লেখক
অনেক সাহিত্যিক এবং অনেক আপনার কাজী নজরুল ইসলাম, তারপরে রাজনীতিবিদ, তারা জেলে থেকে যে ডায়েরি লিখেছেন পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে বই হিসেবে, এবং সেটা একটা উল্লেখযোগ্য দলিল হচ্ছে। এখন জেলখানার মধ্যে কি হচ্ছে এবং জেলখানার ভিতরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে যে আপনার নিয়ম কানুনের কোনো বালাই নেই, সেখান থেকে আমি তো কোনো ক্রেডিবল নিউজ পাচ্ছি না। সুতরাং তার উপরে আমরা কিভাবে মানে মন্তব্য করব? আর যদি মন্তব্য করতে হয় তাদের একটা বিবেচনা হতে পারে যে তারা ওই ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোট দেবেন না, শুধু রেফারেন্ডামে না ভোট দিয়ে আসবে। পোস্টাল ব্যালটে যদি ভোট দেন তারা, আমরা তো পোস্টাল ব্যালটে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে এটা ম্যানিপুলেশন হয়ে গেছে। আপনার এখন মুশকিল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে তিনি যে একজন বিদেশি এজেন্ট সেটা মোটামুটি প্রতিষ্ঠিত, এবং তার সবকিছু, তার জুলাই চার্টার, তার নির্বাচন, তার রেফারেন্ডাম, তার সবকিছু প্রশ্নবিদ্ধ। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় সমর্থক ছিল আপনার প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। এখন আপনি প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ তাদের যে ভবন সেটা মানে জ্বালিয়ে পুড়িয়ে কালো অঙ্গার করে দেওয়ার পরে প্রত্যেকদিন আপনি দেখেন যে এই সরকার কি রকম প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বন্দরের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আইন প্রণয়ন, তারপর আপনার অধ্যাদেশ জারির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা প্রতারণার মধ্য দিয়ে গিয়েছে। হ্যাঁ, তাদের মানে উল্লেখযোগ্য কাজের ভিতরে আছে কি রিজার্ভের যে অবস্থান সেটা বোধহয় সংকট, মানে সেটা সন্তোষজনক। আরেকটা হচ্ছে যে কয়েকটা জায়গাতে এর বাইরে আপনার মানে আর্থিক খাতের সংস্কার, রাজনৈতিক সংস্কার, তারপরে আপনার বন্দর ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রত্যেকটা জায়গার অবস্থা নাজুক। হ্যাঁ, সুতরাং এইটা দিয়ে মানে আপনি এই সরকার যে সমস্ত আপনার জটিলতা তৈরি করে গেল, এইটাকে তো ঠিক করতেই অনেকদিন সময় চলে যাবে। এবং এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না, তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর, বাংলাদেশে থাকার কোনো উপায় নেই। হয়তোবা 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই। এবং তারা যেখানে পালায় যাবে সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না। তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে। সেটি এখন আমাদের দেখার বিষয়, সময় নিশ্চিত করে বলে দেবে এবং আমাদের সামনে তুলে ধরবে আসলে কি হতে যাচ্ছে। আর আপনার যে আশঙ্কা অথবা আপনার যে ফোরকাস্টিং, সেই ফোরকাস্টিং এর সাথে অনেকে একমত পোষণ করছেন। আপনি ভালো থাকবেন অধ্যাপক শেখ একটু আপনার 2 মিনিটে বলতে পারি যে আপনার সম্প্রতি আমরা যে একটা মতামত জরিপ দেখেছি, একটা ইনফরমেশন আমি দেখলাম bdnews24.com এ, যে বিএনপি আপনার তার অভ্যন্তরীণ ভাবে, বিএনপি এটা অফিসিয়ালি স্বীকার করে না, তারা অভ্যন্তরীণ ভাবে দেখেছে যে আপনার একটা নিজের একটা স্টাডি করে যে কত শতাংশ কোথায় যাবে, এবং তাদের এটার শিরোনাম হচ্ছে ন্যাশনাল ইলেকশন কোলন অ্যান্ড অ্যানালিসিস অফ পাস্ট ইলেকশনস ইন বাংলাদেশ অ্যান্ড প্রেডিকশনস ফর দ্য ইলেকশন 2026। এবং সেখানে তারা বলছেন যে আপনার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় সমর্থকদের একটি বড় অংশ ভোট দেবে না। হ্যাঁ, এবং তারা যেটা বলছে যে বাকি যারা ভোট দেবে তাদের কিছু বিএনপির দিকে যাবে, কিছু জামাতের দিকে যাবে। এবং সেখানে তারা বলছে যে নির্বাচনে 35% মতো আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে অধিকাংশ ভোট দেবেন না, মানে 65% তারা ভোট দেবেন না, এবং 35% মতো ভোট তারা দিতে পারেন, এবং তার ভিতরে 40-45% বিএনপির পক্ষে যাবে, আর 15-20% জামায়াতের দিকে যাবে। আর 15-20%-এর কথা তারা বলছেন যে স্থানীয়ভাবে যারা ওই স্ট্রং স্বতন্ত্র, মানে শক্ত স্বতন্ত্র, তাদেরকে ইয়ে করবে। আবার এটাও ঠিক যে যারা আপনার ওই আওয়ামী লীগের যারা ভোট দিতে যাবেন, হ্যাঁ, তাদের অনেকের কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য আছে, তারপরে বাড়িঘর আছে, জানমাল সম্পদের নিরাপত্তা আছে, এবং তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেইটা কিন্তু তারা নেগোশিয়েট করবেন, যে বিএনপি কিংবা জামাত কিংবা স্বতন্ত্র যে প্রার্থী তাকে বলবেন যে হ্যাঁ, আমার এই মামলা তুলে নেওয়ার ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি, তোমার জানমাল সম্পদ এটার কোনো হবে না। সেটাও কিন্তু তারা, যার ফলে যেটা হবে যে অধিকাংশ ভোটার ভোট দেবেন না, কিন্তু কিছু কিছু অংশ, কারণ বাংলাদেশের ভেতরে থাকতে হলে তো তার জানমাল সম্পদ, তারপর জীবন জীবিকা, সেগুলো চালু রাখতে হবে। সেইটার স্বার্থে সে হয়তো বা নেগোশিয়েট করবে যে বিএনপি, জামাত কিংবা স্বতন্ত্র, এবং সেইভাবে কিন্তু কিছু ভোট আপনার ওই নানা রকম ভাবে নানা বাক্সে যাবে।